দর্শক, পাকিস্তানি এক ঊর্ধ্বতন মানে সর্বোচ্চ সামরিক কর্তা বাংলাদেশে এসেছেন। এই কথা আমরা হয়তো অনেকেই জানি। তিনি এসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা সমালোচনা ছিল। তার সঙ্গে যে বেশে তিনি সাক্ষাৎ করেছেন সেই বেশে সাক্ষাৎ করতে পারেন কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। এরপরে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেনানিবাসে গিয়েছেন এবং বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সেই খবরও জানানো হয়েছে। কি করতে এসেছেন তিনি, পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে, সরাসরি বিমান চলাচল, সরাসরি জাহাজ আসা, অনেক ব্যবসা বাণিজ্য, সামরিক খাতে চুক্তি, সাংস্কৃতিক খাতে চুক্তি, অনেক কিছুই পাকিস্তানের সঙ্গে আমরা দেখছি শেখ হাসিনা সরকার পতনের পরে। শেখ হাসিনা সরকারকে যেমন আমরা অনেকেই সমালোচনা করি যে ভারতমুখী নীতি অবলম্বন করেছিলেন তারা, কিন্তু ভারতমুখী নীতি যতটা সমালোচিত হয়েছিল, দিন শেষে ভারত কিন্তু 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং তারা আমাদের পাশে দাঁড়ানোর ফলে আমাদের যুদ্ধ বিজয়টা মাত্র 9 মাসে অর্জন করাটা সম্ভব হয়েছিল। কিন্তু যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে আমরা লড়াই করলাম, 30 লক্ষ জীবন গেল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম গেল, পুরো সম্পদ বিনষ্ট হয়ে গেল, সেই পাকিস্তানের সঙ্গে হঠাৎ করে গত 12-14 মাসে এত দহরম মহরম সম্পর্কের পেছনের কারণটা কি? শেখ হাসিনা সরকারকে যদি ভারতপন্থী সরকার বলা হয়, তাহলে বর্তমান সরকারকে কি তাহলে পাকিস্তানপন্থী সরকার বলা যেতে পারে? বর্তমান সরকারের সময় পাকিস্তানের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে যে সম্পর্ক বিল্ড আপের ঘটনা আমরা দেখছি, ঐতিহাসিকভাবে সত্য হচ্ছে 71-এ পাকিস্তানের সঙ্গে আমরা সরাসরি যুদ্ধ করেছিলাম, আর সেই যুদ্ধে আমেরিকা আমাদের বিরুদ্ধে অবস্থান করেছিল, পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছিল। এরকম বাস্তবতায় এই ঊর্ধ্বতন সর্বোচ্চ সেনা কর্মকর্তার বাংলাদেশ সফর এবং তার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ, এগুলো কি বার্তা দেয় একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। জন্য সাক্ষাৎ, এটাকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে। সেখানে বলা হচ্ছে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারটা দেখেন, প্রতিরক্ষা এবং নিরাপত্তা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও তারা মত বিনিময় করেছে। কি এমন সময় আসলো, কি এমন পরিস্থিতি আসলো যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে, পাকিস্তানি বাহিনীর সঙ্গে, যে বাহিনীকে বিশ্বের অন্যতম হিংস্র বাহিনী, অন্যতম কি বলবো যে সহিংস বাহিনী হিসেবে আমরা চিনি, সেই বাহিনীর সঙ্গে আমরা এখন সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা, বিভিন্ন ধরনের চুক্তি, এই ব্যাপারগুলোতে যাচ্ছে। সম্পর্ক আরও জোরদার করা, প্রতিরক্ষা নিরাপত্তা খাতে সহযোগিতা বিস্তার করা, এই ব্যাপারগুলোর দিকে আমরা যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বার্তা পেতে পারি? আদতে আমরা কি করতে চাইছি পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে? সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে যে 5টি ছবি ব্যবহার করা হয়েছে, সেই 5টি ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন আরও বেশি ঘনিষ্ঠতা। সেই 5টি ছবি আপনারা দেখে নিন আলাদা করে। সেখানে একটা গ্রুপ ছবির পাশাপাশি সেনাপ্রধানের সঙ্গে 3টি ছবি এবং আরেকটা ছবিতে তিনি তো উপস্থিতি খাতায় স্বাক্ষর করছেন, এরকম একটা ছবি। এখানেও একটা ছবিতে যেটাতে দাঁড়িয়ে সেনাপ্রধানের সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন, সেখানে তার মাথায় সেই সেনা ক্যাপ এবং হাতে যে সেনা মানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার যে ব্যাটন বা লাঠি, সেই লাঠি তার আছে। এই লাঠি নিয়ে এবং ক্যাপ মাথায় দিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে, তাও মানে বাইরে, প্রধান উপদেষ্টার অফিসের বাইরে সিঁড়ির পাশে সাক্ষাৎ, এই ছবিটা অনেক বিতর্কের তৈরি করেছে। ছবিটা দেখে নিন। সেখানে দেখাই যাচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি অফিসের বাইরে এসেছেন
আইদার তাকে রিসিভ করতে অথবা তাকে বিদায় জানাতে। এতটা গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ সরকার এই পাকিস্তানি সেনা কর্মকর্তাকে। সেই সময় তার মাথায় এই মানে মির্জা সাহেবের মাথায় সেনা ক্যাপ এবং বগলে তার ওই ব্যাটন বা লাঠি, এই অবস্থাটাকে প্রচণ্ড সমালোচনার চোখে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের আইনও ডিমান্ড করে না যে অন্য দেশের কোনো সেনা কর্মকর্তা বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে সাক্ষাতের সময় এই দুটো ব্যবহার করবেন। এবং দেখা গেছে যে ভেতরে যখন মিটিং করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি যখন মিটিং করেন তখনও তার হাতে এই লাঠিটা ছিল। সেখানেও আইন বলছে যে প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা এত বেশি জোরদার থাকে যে কোনো ধরনের মানে আঘাত করা সম্ভব, এমনকি কলম পর্যন্ত সাথে নিতে দেয়া হয় না। কলম দিয়েও কিন্তু একজনকে আঘাত করা যায়। সেখানে সেনা ব্যাটন বা লাঠি সেটা নিয়ে তিনি মিটিং করেছেন, যেটা দিয়ে অনায়াসেই একজন মানুষকে আঘাত করা যায়। প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই পদগুলোর নিরাপত্তা ব্যবস্থা এতটাই হাইলি কনসিডার করা হয় যে সেখানে বিন্দুমাত্র সুই প্রবেশ করার কোনো জায়গা থাকে না। এই ব্যাপারগুলো তার বাইরে রেখে তারপরে ঢুকে মিটিং করার কথা, কিন্তু তিনি সেগুলো নিয়েই মিটিং করেছেন। এটা নিয়ে প্রচুর বিতর্ক হতে দেখছি। আমি নিজে আইন বিশেষজ্ঞ নই, আইনজ্ঞ নই, আইনের অত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিতে পারবো না। তবে সাধারণভাবে, সাধারণ দৃষ্টিতে দেখলে সেটাই মনে হয় এবং বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে সেটাই পেয়েছি যে সাধারণত যে রেওয়াজ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সেনা কর্মকর্তাদের সাক্ষাতের সময়, সেটা যদি মানে কুচকাওয়াজ, প্যারেড কিংবা মাঠের কোনো কার্যক্রম না হয়, ইনডোর মিটিং হয়, তাহলে মাথার ক্যাপ এবং হাতের সেই ব্যাটন বা লাঠি এটা ব্যবহার করার রেওয়াজ নেই। কিন্তু পাকিস্তানি এই সেনা কর্মকর্তা সেটা করেছেন, সেটা নিয়েও ব্যাপক বিতর্ক দেখেছি। যাই হোক, সেটা টেকনিক্যাল বিতর্ক। সেটা প্রধান উপদেষ্টার নিরাপত্তা বাহিনী হয়তো মনে করেছে যে পাকিস্তান আমাদের খুবই প্রিয় বন্ধু রাষ্ট্র, সে দেশের সর্বোচ্চ সেনা কর্মকর্তাকে হাতে লাঠি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে দিলেও সেখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই, ঘটেও নি, ঘটার কথাও নাই। কিন্তু নিয়ম যা বলে সেটা বললাম আর কি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে আমরা আদতে কি করতে চাইছি। আমরা কি পাকিস্তানকে এখন পর্যন্ত 1971 সালের যুদ্ধের জন্য আমাদের 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের জন্য তারা কি ক্ষমা চেয়েছে? তারা সেই ব্যাপারগুলো স্বীকার করে ক্ষমা এখন পর্যন্ত চায়নি। এবং সর্বশেষ পাকিস্তানি একজনকে জিজ্ঞাসা করা হলো, সম্ভবত উপপ্রধানমন্ত্রী, তাকে বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে এর আগে মোশাররফ হোসেন তিনি নাকি এই মাপ চাওয়ার, ঢাকায় এসে ক্ষমা চাওয়ার ব্যাপারটা করেছিলেন, এর আগে নাকি তারা 2 বার ক্ষমা চেয়েছে। কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে যে নিয়ম কি বলে ক্ষমা চাওয়ার নিয়ম বলে হচ্ছে আপনি আপনার পার্লামেন্টে এই ব্যাপারে একটা বিল আনবেন, বিল এনে পার্লামেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন, সেটাকেই বলে ক্ষমা। কে মুখে, কোন রাষ্ট্রপ্রধান কিংবা কোন সেনা কর্মকর্তা মুখে কি বলল সেটা আদতে যায় আসে না, যেটা আমাদের দেশে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রেও এরকম সার্কাস আমরা একের পর এক দেখে যাচ্ছি। সবথেকে বড় কথা হচ্ছে যে পাকিস্তান থেকে এখন সরাসরি জাহাজ আসছে পাকিস্তানে ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে অন অ্যারাইভেল ভিসার প্রচলন শুরু হয়েছে। অর্থাৎ পাকিস্তানে যেতে ভিসা লাগবে না, কূটনৈতিক পাসপোর্টধারীদের তারা ভিসাবিহীনই পাকিস্তানে যেতে পারবে। বিমানবন্দরে গিয়ে তাদের পাসপোর্টে সিল মেরে দেবে, তাহলেই তারা ঢুকতে পারবে। এই যে ব্যাপারগুলো, এবং পাকিস্তানি পণ্য নিয়ে সরাসরি বাংলাদেশের বন্দরে জাহাজ অলরেডি ভিড়েছে, এই ভেড়াটা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সেটাও বলে মানে 71কে আমরা মানে কোনো না কোনোভাবে পাশ কাটানোর চেষ্টা করছে কিনা সেই প্রশ্নটা বারবার আসছে। 71-এ পাকিস্তান আমাদের সরাসরি আক্রমণ করেছিল, আমাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, আমরা যুদ্ধ করে প্রাণের বিনিময়ে অধিকার ফিরে পেয়েছি। সেই যুদ্ধে আমেরিকা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। সেই আমেরিকা, সেই পাকিস্তান এখন আমাদের প্রিয় বন্ধু। আর